নমস্কার। আনন্দবাজার ডিজিটাল আয়োজিত আজকের সভায় আলোচনা সভায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই গত কয়েকটি আলোচনায় আমরা ব্যক্তিগত সঞ্চয়ের জায়গায় বিভিন্ন লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করেছি সঞ্চয়ের গন্তব্যগুলো নিয়ে। আজকের আলোচনায় আমরা দেখে নেব কিভাবে আপনি এবং আপনারা সবাই নিজেদের সঞ্চয়ের ঝুলি গুছিয়ে নিতে পারেন, কিভাবে রাখতে পারেন শেয়ারে, কিভাবেই বা এগিয়ে যেতে পারেন একটা সঞ্চয়ের সংমিশ্রণে। আমাদের সঙ্গে আগের এপিসোডগুলোর মতোই রয়েছেন প্রসেনজিৎ মুখোপাধ্যায়, নীলাঞ্জন দে এবং শৈবাল বিশ্বাস। এরা সবাই প্রথিতযশা সঞ্চয় উপদেষ্টা। আমরা আজকে এদের কাছ থেকে জেনে নেব সঞ্চয়ের ঝুলি সাজানোর কৌশলটুকু। আমরা শুরু করব আজকে নীলাঞ্জনকে দিয়ে। নীলাঞ্জন, তুমি যদি আমাদের আজকে জানাও যে লোকে বলে যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখুন। মিউচুয়াল ফান্ডের অনেক রকম জায়গা রয়েছে। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের বিভাগেই নানান রকম বিভেদ বা প্রকারভেদ আছে। একই সঙ্গে রয়েছে ফিক্সড ডিপোজিট, পিপিএফ ইত্যাদি প্রভৃতি। একজন সাধারণ মানুষ তার সঞ্চয়ের লক্ষ্যে এগোতে গেলে কিভাবে তার সঞ্চয়কে নিয়ে ভাবতে পারে এবং কিভাবেই বা এই ঝুলি ভরে তুলতে পারে, সেই সম্পর্কে তুমি যদি আমাদের কিছু জানাও। হ্যাঁ সুপর্ণদা, ঠিকই বলেছো। যে কোনো মানুষের সামনে বাস্কেট অফ প্রোডাক্টস, অর্থাৎ যে যে সঞ্চয় করার যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো খুব লার্জ নাম্বার এবং তার ডাইভার্সিটিও অনেক। প্রচুর ধরনের মিউচুয়াল ফান্ড আছে, অনেক রকমের ফিক্সড ডিপোজিট রয়েছে, এবং তারই মধ্যে বেছে নেওয়ার জন্য সেই মানুষটিকে, সেই বিনিয়োগকারীকে তার নিজস্ব রিস্ক রিটার্নের যে পার্সপেক্টিভটা আছে ওটা খুব ভালো করে অ্যানালিসিস করতে হবে, এবং সেই অ্যানালিসিসের ভিত্তিতেই অ্যাসেট অ্যালোকেশন যাতে সুষ্ঠুভাবে হয় সেটা ওনাকে দেখতে হবে। যথার্থ ধরনের মিউচুয়াল ফান্ড নিতে হবে যেটা ওনার জন্য প্রয়োজনীয়তা আছে, যথার্থ ধরনের এফডি নিতে হবে যেটা ওনার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। কাজেই আপনাকে দেখতে হবে প্রথমেই কিভাবে এই দুটো সমন্বয়ে মিউচুয়াল ফান্ডই হোক, এফডি হোক, কি অন্যান্য ইনস্ট্রুমেন্টই হোক, নিয়ে আপনাকে করতে হবে। খুব গুছিয়ে পোর্টফোলিও করবেন, দরকার মতো পেশাদার অ্যাডভাইজারকে নেবেন সঙ্গে, তাকে নিয়ে চলবেন। যিনি ব্রোকার হবেন আপনার, যিনি যেন ভালোভাবে তাকে বাছাই করে নেওয়া হয়, যিনি মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার হবেন তাকে যেন ভালো করে বাছাই করে নেওয়া হয়। সবকিছুর এলিমেন্ট একত্র করে এনে পোর্টফোলিওটা ভালো করে তৈরি করতে হবে। এই প্রসঙ্গে আসি। নীলাঞ্জন অ্যানালিসিসের কথা বললো, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন জায়গা, যে সাধারণ মানুষ এই জায়গাটাই বুঝে উঠতে পারে না যে সে অ্যানালিসিস বলতে সে কি বুঝবে এবং অ্যানালিসিসের জায়গায় সে কিভাবে এগোবে। আমার ধারণা তোমাদের তিনজনই এই ব্যাপারে সহমত হবেন, তাই আমি একটু শৈবালের কাছে যাই। শৈবাল, এই অ্যানালিসিসের জায়গাটা কিভাবে এগোবে একজন সাধারণ মানুষ? সুপর্ণদা, আমার মনে হয় একটা জায়গা আমরা টাচ করে রাখি এই অ্যানালিসিসের জায়গায় যাওয়ার আগে। সেটা হচ্ছে যখনই আমরা একটা প্ল্যানিং করব ভবিষ্যতের জন্য, তখন আমাকে দেখতে হবে যে আমরা সুরক্ষিত কিনা, অর্থাৎ আমাদের প্রোটেকশন কিভাবে নেওয়া আছে। কারণ প্রোটেকশন না থাকলে একটা ফ্যামিলি যখন ইনভেস্ট করতে বা সঞ্চয় করতে শুরু করে, তখন যদি তার হঠাৎ করে মাঝখানে কিছু হয়ে যায় তাহলে পুরো ডামাডোল হয়ে যাবে এবং সঞ্চয় পদ্ধতিটা ব্যাঘিত হবে। তাহলে আমাদের উচিত হচ্ছে আগে প্রোটেকশন করা, অর্থাৎ টার্ম প্ল্যান নিয়ে লাইফকে, ক্রিটিক্যাল ইলনেসের জন্য ক্রিটিক্যাল ইলনেস প্রোটেকশন, অ্যাক্সিডেন্টের জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট, মেডিকেলের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স, এইগুলো আগে করে রাখতে পারলে ভালো হয়। এবার আমার মত হচ্ছে যখন আমি কোনো সঞ্চয়ের দিকে এগোবো তখন আমায় বুঝতে হবে যে দু ধরনের সঞ্চয় পদ্ধতি আছে। একটা হচ্ছে গোলগুলো দু ধরনের হয় মেনলি, একটা হচ্ছে স্বল্প মেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। অর্থাৎ স্বল্প মেয়াদী হতে পারে 2-3 বছরের মধ্যে গোল হতে পারে, অর্থাৎ গাড়ি কেনা, কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এবং দীর্ঘমেয়াদী হতে পারে বাচ্চার পড়াশুনো,
বা তার বিয়ে বা নিজের রিটায়ারমেন্ট। তাহলে স্বল্প মেয়াদির ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করব সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে সেই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করব। এবার যখন আমি কোনো জিনিস বাঁচবো তখন আমাকে দেখতে হবে তার উপকারিতা কি এবং আমার গোলের জন্য সেটা কতটা অ্যাপ্লিকেবল এবং কতটা প্রযোজ্য। এবং এর জন্য আমাকে ধরুন একটা মিউচুয়াল ফান্ড আমি কিনতে গেলাম, তাহলে আমাকে তার একটা অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস আপনি একটা ভালো কাউকে নিয়োগ করতে পারেন যে আপনাকে অ্যানালিসিসে হেল্প করতে পারে, বা আপনি নিজে ঘেটে, নেটের মধ্যে প্রচুর ইনফরমেশন অ্যাভেলেবল আছে, আপনি ঘেটে দেখতে পারেন যে কোন ধরনের ফান্ড আপনার জন্য প্রযোজ্য। বা পরিষ্কার কথা বলতে গেলে একটা ফান্ডকে নির্ণয় করতে গেলে অনেকগুলো প্যারামিটার দেখতে হবে। অর্থাৎ তার প্রিভিয়াস পারফরমেন্স শুধু দেখলেই হবে না, তার ফিউচার কি হতে পারে তার একটা প্রেডিকশন করতে হবে, সে কিরকম খরচা নেয় তা একবার দেখতে হবে, সে কি ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে ইনভেস্টমেন্টটা গড়ে তুলেছে সেগুলো দেখতে হবে, ফান্ড ম্যানেজার কিভাবে ম্যানেজ করছে, অথবা অনেকগুলো নিয়মাবলী আছে যেগুলোর দিকে নজর দিতে হবে। প্রসেনজিতের কাছে যাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তোমরা সব ব্যাপারই এগ্রি করে যাচ্ছ, তার মানে কি সব উপদেষ্টাই একই কথা বলবে। তো আমি প্রসেনজিৎকে জিজ্ঞেস করি যে এই যে নেট ঘেটে যেটা শৈবাল বললো, যে নেট ঘেটে যদি কেউ এটা জানতে চায় তারও তো একটা ম্যাট্রিক্স লাগবে, যে এই জিনিসগুলো দেখতে হবে, ওই জিনিসগুলো দেখতে হবে, এই জিনিসগুলো দেখা উচিত। তো এর কি কোনো স্ট্রাকচার আছে? সুবর্ণদা, সবাইকে গুড আফটারনুন জানিয়ে আর আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাকে প্রোগ্রামে আনার জন্য শুরু করছি। যে প্রশ্নটা আপনি জিজ্ঞেস করলেন যে নেট ঘেটে আমরা কতখানি কি জানতে পারি, আর ওই জানার আমাদের একটা পরিকাঠামো তৈরি করা যায় কি যায় না? নাও ডেফিনেটলি যায়। আমরা সবাই মিলে আমাদের সবার যা এক্সপিরিয়েন্স আছে, হয়তো আমরা হিস্টোরিক্যালি কিছু একখানা করে ধাক্কা খেয়ে কিছু শিখে শিখে হয়তো আমরা একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা সবাই হয়তো নিজের মতো একখানা স্ট্রাকচার বানিয়েছি। কিন্তু তার আগের যে এটা আপনি ইস্যু তুললেন, যে সবাই আমরা এখানে যারা তিনজন বসে রয়েছি উপদেষ্টা হিসেবে, সো কল্ড এক্সপার্ট হিসেবে, আমাদের কি ওভারঅল চিন্তাধারা বা মত কি মোটামুটি একই? নাও এখানে আমি উইথ সার্টেনিটি আমি আমাদের তিনজনের হয়ে বলতে পারি যে আমাদের ওভারঅল স্ট্রাকচারাল হয়তো মতটা একই। আপনি নিজেকে জানুন, এটা নিয়ে কারোর দ্বিমত নেই। আপনার গোলগুলো জানুন, এটা নিয়েও কারোর দ্বিমত নেই। কিন্তু যে দ্বিমত বা হয়তো একাধিক মত যেখানে হতে পারে সেটা হচ্ছে গিয়ে আমরা এই গোলগুলোতে পৌঁছানোর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট নিতে পারি। যদি আমি বাই ডিএনএ একখানা কনজারভেটিভ ইনভেস্টর হই, তাহলে হয়তো আমাকে আউট অফ ডিএনএ গিয়ে একখানা এগ্রেসিভ ইনভেস্টমেন্ট কনসালটেন্সি দেওয়াটা আমার জন্য একটু মুশকিল হয়ে যাবে, আসবে না। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমরা নিজেকে জানলাম, নিজের মতো করে জানলাম। আর আপনাদের প্রোগ্রামের শুরুতেই আমি বলেছিলাম যে আমাদের এই যে পোস্ট রিটায়ারমেন্ট লং টার্ম শর্ট টার্ম, এটাকে বোঝার জন্য আমাদের কাউকে দরকার যে 1 ঘন্টা ঘরের মধ্যে একা বন্ধ হয়ে আমরা নিজেকে প্রশ্ন করি, আর প্রশ্নগুলো খাতায় কলমে করি, নট হাওয়ায় 5খানা বন্ধুর সঙ্গে বসে চা খেতে খেতে, ওরকম ভাবে নয়। ভালোভাবে নিজের একটা নোট ডাউন করে নিজেকে একখানা জানার চেষ্টা করি, গোল যেগুলো আছে সেগুলো ডিফাইন করি। সেই গোলের মধ্যে কি করে, গোলের দিকে কি করে পৌঁছাবো, হয়তো আমরা বা আমাদের মধ্যে আরো হাজার উপদেষ্টা আছে, যত মত তত পথ তো কেউ বলেই গেছেন। তো ওরকম ভাবে আমরা পথ ইউজ করে যদি আমরা পৌঁছতে পারি তাহলে হয়তো কারোর আগে পিছে হবে, কিন্তু পৌঁছবো আমরা বটেই। বাট হ্যাঁ, একখানা ইনস্ট্রুমেন্টের এফিকাসি ওটা কতখানি ভালো কতখানি খারাপ, এইটা বোঝার জন্য যদি আমরা সবার জন্য একখানা সিঙ্গুলার মাপকাঠি রাখি, সেইটা হয়তো আমাদের জন্য সবার খুব ভুল হবে। আমার মনে হয় যে আলাদা আলাদা রকমের জন্য ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা আলাদা মাপকাঠি রাখাটা খুবই জরুরি। এই আলাদা আলাদা মাপকাঠি প্রসঙ্গে আমি নীলাঞ্জনকে জিজ্ঞেস করি, আমি শৈবালের কাছেও আসবো। এই আলাদা আলাদা মাপকাঠির ব্যাপারটা যদি আমরা একটু শুনে নিই। দেখো সুপর্ণদা, আমরা প্রত্যেকে স্বতন্ত্র একজন ব্যক্তি বিশেষ, যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল সবাই, আমাদের ইচ্ছে অনিচ্ছে এক এক রকম রয়েছে, যেগুলো আমার পাশের মানুষের সঙ্গে একেবারেই খাপ নাও খেতে পারে। এখন এইটা মনে রেখে আমাদের যেটা সবসময় করতে হবে, যে পোর্টফোলিও আমরা তৈরি করব সেটা যেন একান্তভাবে আমার নিজের জন্য হয়, অ্যাবসলিউটলি আমার রিকোয়ারমেন্টের কথা ভেবে।
কাজেই এই ব্যাপারে তো আমাদের তিনজনের মধ্যে দ্বিমত নেই, এবং যদি বৃহত্তর অ্যাডভাইজার ফ্রেটার্নিটির কাছে যাও তাহলে দেখবে সেখানেও কোনো রকম দ্বিমত আসবে। মানে সঞ্চয় করতে হবে স্বার্থপর। হ্যাঁ ঠিকই, খুব স্বার্থপর হয়েই করতে হবে, তুমি একদম যথার্থ কথা বলেছো। যেটা প্রসেনজিৎ বলছে এবং শৈবালও নিশ্চয়ই এগ্রি করবে, সেটা হচ্ছে এই যে যেহেতু আমরা নিজেদের ডাক্তারি নিজেরা কখনো করি না, আমরা অসুখ হলে আমরা ডাক্তারের কাছে গিয়ে তারপর ওষুধটা খাই। একজন পেশাদার অ্যাডভাইজার খুব দরকার প্রত্যেক স্ফিয়ারে। যদি মিউচুয়াল ফান্ড কিনতে হয়, একজন পেশাদার মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জানেন তার কাছে যাব। যদি শেয়ার মার্কেট নিয়ে আমাকে জানার থাকে কি শেয়ারে বিনিয়োগ করব কিনা, একজন পেশাদার শেয়ার মার্কেটের মানুষের কাছে আমরা যাব। নিজেরা ডাক্তারি যেহেতু করি না, নিজেদের ইনভেস্টমেন্টের জন্য হয়তো সময়ের অভাবেই আমরা ঠিকভাবে করতে পারবো না, এবং অবশ্যই অনেক সময় ক্রিটিক্যাল নলেজের অভাবে আমরা ভালো করে করে উঠতে পারি না। কাজেই সবসময় পেশাদার মানুষের কাছে যাওয়া দরকার। আমাদের ইতিমধ্যে প্রশ্ন আসতে শুরু করেছে, আমরা একটু বাদে যাব প্রশ্নগুলোতে। এবার সবই নির্দিষ্ট প্রশ্ন আসতে শুরু করেছে। শৈবাল, আমার মনে হয় আনমিউট করতে হবে। আমরা এখনো পর্যন্ত যে আলোচনাগুলো করেছি তাতে মোটামুটি কতগুলো জায়গা, গত 3-4টে এপিসোড ধরে আমরা যে আলোচনাটা করেছি এবং তোমরা যে জিনিসগুলোর উপর জোর দিয়ে এসছো সেটা, এবং প্রসেনজিৎ বারে বারে যেটা বলেছে যে খাতা কলম নিয়ে অন্তত নিজের কিছু একটা সময় বার করে নিজের চাহিদাটা প্রথমত লিখে ফেলো, কি চাও সঞ্চয় নিয়ে, নিজের খরচ খরচা এবং কিভাবে কি হচ্ছে তাতে একটা, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এক, যে আর্থিক অবস্থান বর্তমানে তার একটা ছবি তৈরি করা নিজের কাছে, যেটা আমাদের কাছে বেশিরভাগ সময় পরিষ্কার থাকে না। আজকে আমি বাজারে গেলাম, একটা মলে গেলাম, একটা ইম্পালস পারচেস হয়, করে ফেললাম। আমি ভেবেছিলাম এই মাসটায় আমি এক্স অ্যামাউন্টে চালাবো, কিন্তু 3বার মলে যাওয়া হয়ে গেল। প্ল্যান করেছিলাম যে একবার রেস্টুরেন্টে যাব, কিন্তু পারলাম না, 3বারই গেলাম। এই সমস্ত করতে করতে অনেক বেশি মানে গুণিতকে খরচ আমাদের হতে থাকে, এবং মাসের শেষে গিয়ে যখন আমাদের পকেটে টাকাটা থাকে না, তখন ভাবি আবার সামনের মাসে এটাকে আমরা ঠিক করে নেব। কিন্তু কখনোই আমরা এই যে ভুলটা কেন হচ্ছে এই 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 হিসেবটা আমরা করে উঠি না। এটা করি না, তার কারণ হচ্ছে আমরা খাতায় কলমে বসি না। খাতা কলম নিয়ে বসলেই দেখা যাবে হয়তো যে অনেকগুলো খরচ যেগুলো আমি করছি সেটা হয়তো 2 মাসে একবার করতে পারি, নিজেকে বঞ্চিত না করে তার আনন্দও নিতে পারি, আর তার সেই খরচের জন্য যে দুঃখটা সেটাকেও এড়িয়ে যেতে পারি। এইটা আমাদের গত আলোচনাগুলোতে আমাদের কাছে বিভিন্ন সময় ঘুরে ফিরে এসেছে। প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বীমার ক্ষেত্রে আমাদের অদ্ভুত একটা একচোখামো আছে। আমরা সাধারণভাবে যখন বীমা করি, ছোটবেলা থেকে মাথায় ঢুকে গেছে এলআইসির একজন আসবে, এসে আমাকে একটা এন্ডাওমেন্ট বিক্রি করে যাবে। তো আমরা কেউ একটা জিনিস হিসেব করি না যে আমরা গোটা বছরে ওভার আ পিরিয়ড অফ টাইম কত টাকা প্রিমিয়াম দিলাম এই সঞ্চয়ের জন্য, এবং গোদা একটা হিসেব আশেপাশে পাওয়া যায়, সেটার বিনিময়ে আমি কত টাকা পাচ্ছি। অনেক সময় হয়তো দেখা যায় যে একটা বয়সে গিয়ে 45 বা 47 বছর বয়সে আমি একটা বড় টাকার এন্ডাওমেন্ট করে ফেললাম, করে যে টাকা আমি প্রিমিয়াম দিলাম দেখা গেল তার তুলনায় আমি যেটা ফেরত পাবো সেটা অত্যন্ত নগণ্য। তো এখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ আমি খাতায় কলমে এই হিসেবটা করছি না যে বছরে 4টে করে আমি প্রিমিয়াম দিচ্ছি বা মাসে একটা করে প্রিমিয়াম আমার স্যালারি থেকে কেটে নেওয়া হচ্ছে। তাহলে 12x12 এই 144 বার এই প্রিমিয়াম দেওয়ার জন্য আমি আসলে কত টাকা ওভার আ পিরিয়ড অফ টাইম আমি ইন্স্যুরেন্স কোম্পানির ঘরে দিচ্ছি, এবং সেই পিরিয়ডে আমি কত টাকা ফেরত পাবো, আমি বেঁচে থাকবো এই আশাতেই আমরা কিন্তু এন্ডাওমেন্টটা করে থাকি। মরে যাব এটা ভেবে কিন্তু কেউ এন্ডাওমেন্টটা করে না। এটা খুব সাংঘাতিক জিনিস বীমার ক্ষেত্রে। এই জায়গাটায় যদি তুমি একটু বীমা, মিউচুয়াল ফান্ড এবং পেনশন, আজকের খরচ এবং কালকের খরচ, এটা যদি একটু ছোট ছোট করে ব্যাখ্যা করে বলে।
তুমি ইতিমধ্যেই বলেছো মেডিকেল ইন্স্যুরেন্সের কথা, অন্যান্য তুমি ঠিক বলছো, এবং আমি প্রসেনজিৎ এবং নীলাঞ্জনের সাথে একমত হয়ে বলছি যে যখন আমরা বীমার দিকগুলো ভাবি তখন কিন্তু ওটাকে আমরা প্রোটেকশন হিসেবে দেখি, তাহলে আমাদের গোড়ায় কোথাও গলদ আছে। অর্থাৎ আমরা যখন দেখি ইন্স্যুরেন্সকে তখন এইভাবে দেখি যে 80C ডিডাকশনের আন্ডারে আমরা কি পেলাম প্রিমিয়ার দ্বারা, বা দেখি যে ওখান থেকে আমরা কত রিটার্ন পাচ্ছি। ইন্স্যুরেন্সের উদ্দেশ্য কিন্তু ওই দুটোর মধ্যে কোনোটাই নয়, ওগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। মেন ইন্স্যুরেন্স করার কারণ হচ্ছে, যে শব্দটা ইন্স্যুরেন্স এসেছিল, টু এনশিওর যে আমি একটা রাস্তা পার হচ্ছি, আমি যদি সঞ্চয়ের রাস্তাটা পার করে ফেলি তাহলে যথেষ্ট পরিমাণ টাকা আমি সঞ্চয় করে ফেলতে পারবো। কিন্তু যদি রাস্তার মাঝখানে আমার কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের কি হবে, এইটা হচ্ছে ইন্স্যুরেন্সের কারণ। কিন্তু আমরা ইন্স্যুরেন্সের অন্য কারণ খুঁজে বার করি, বা যারা আমাদের কাছে আসে এটা বেচতে তারা অন্য একটা কারণ বলে, যে অমুক টাকা অমুক বছর ধরে দিলে আপনি তমুক টাকা পাবেন, এবং অমুক টাকা দিয়ে তমুক টাকার পাওয়ার যখন হিসেব খাতা কলমে আমরা করতে বসবো দেখবো সেটা হয়তো মূল্য বৃদ্ধিকেও পার করতে পারছে, অর্থাৎ আমাদের নেগেটিভ রিটার্ন হচ্ছে। তাহলে ইন্স্যুরেন্সের ধ্যান ধারণার পরিধিটাই আমাদের ভুল। আমরা যেভাবে ইন্স্যুরেন্স করে এসেছি সেই চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে। এটা গেল ইন্স্যুরেন্সের। অন্য পার্টটা যেটা বলছিলে যে আমরা যখন সঞ্চয় করি, আমি অনেক লোককে জিজ্ঞেস করি যে আপনার মতে আপনার রিটায়ারমেন্টের সময় বা আপনার বাবা ছেলে মেয়ের পড়াশোনার সময় কত টাকা লাগতে পারে। এইটা না জেনেই অনেকে কিন্তু সঞ্চয় করে যাচ্ছে। তার মানে আমি গোল পোস্ট কোথায় আছে জানি না, কিন্তু বল নিয়ে দৌড়ে যাচ্ছে গোল করব বলে। তার মানে যেই খাতায় কলমে লেখার গল্পটা প্রসেনজিৎ বলছিল সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমাদের খাতায় কলমে লিখে বার করতে হবে যখন আমি রিটায়ারমেন্ট করব তখন মূল্যবৃদ্ধি অনুযায়ী কত আমার খরচা হওয়া উচিত, এবং সেই খরচা সামলাতে গেলে কত টাকার পারপাস আমায় তৈরি করতে হবে। এই অঙ্কগুলোতে যদি আমি না পৌঁছতে পারি তাহলে এই যে সঞ্চয় করে আমরা এগোচ্ছি সেই এগোনোটা হচ্ছে গোলপোস্ট বিনা বল নিয়ে দৌড়ানো। আমি তোমাদের সব এই প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে। অনিরুদ্ধ বসু প্রশ্ন করছেন যে আর 3 মাসের মধ্যে তার রিটায়ারমেন্ট, পেনশন ফেসিলিটি তার খুব কম, কত টাকা বিনিয়োগ করলে তিনি মাসে 50,000 টাকা আয় করতে পারবেন? এই প্রশ্নটা একটু জটিল, কারণ উনি কত টাকা নিয়ে রিটায়ার করছেন তা আমরা জানি না, কিন্তু 50,000 টাকা মাসে আয় করতে গেলে কত টাকা বিনিয়োগ করতে হবে এই উত্তর কি আমাদের জানা আছে? যদি আমরা কোনো ব্যাংকের হিসেব নিই তাহলে 5.1% যদি আমরা নেট পোস্ট ট্যাক্স ধরি তাহলে 20 গুণ, সিম্পল হিসেব দাঁড়ালো। যদি আমরা আজকে এসবিআই এর 5.3% যদি আমরা ইন্টারেস্ট রেট ধরি, আর পোস্ট ট্যাক্স যদি আমি অ্যাজিউম করছি যে আমি 10% ব্র্যাকেটে আছি, তাহলে আমার 5.1 বা 5.0 দাঁড়াচ্ছে, তাই তো? তাই যদি দাঁড়ায় রিস্ক ফ্রিতে তাহলে আমাকে 20 গুণ। এখন সিনিয়র সিটিজেন স্কিমে 6.2 বা এই জাতীয় কিছু একটা আছে না? 6.2 না, ওখানে 0.5%, 6 না 5.5% প্রিমিয়াম আছে, তো 5.2 এর উপর 5.7 আসবে। অনিরুদ্ধ বাবু শুনলেন। অনির্বাণ বিশ্বাস প্রশ্ন করছে, কিন্তু সুপর্ণদা একটা জিনিস বলি, এই যে অনিরুদ্ধ বাবু যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটারই কিন্তু জবাব শৈবাল জাস্ট 1 মিনিট আগে দিল, যে আমি তো 3 মাস আগে জানতাম না যে আমি রিটায়ার করব, নাকি তার আগেও জানতাম? আর যদি আমি তাই জেনে থাকি তাহলে আমি আজকে 3 মাসের জন্য ওয়েট করছি কেন? হি সিমস সিনিয়র পারসন, যথেষ্ট এস্টাবলিশড, তাহলে হঠাৎ করে আমার এরকম কেন মনে হলো যে আমি 3 মাসের মধ্যে রিটায়ার করতে চলেছি? এটা আমি 20 বছর আগে কেন আমি হিসেব করিনি? তাই যদি হতো তাহলে এই যে যাত্রাটায় একখানা অনিশ্চয়তার জায়গায় যিনি যেখানে আছেন উনি, ওই জায়গাটায় হয়তো ওখানে এখন হতো না। তবে এখানে আমি প্রসেনজিৎ, আই হ্যাভ অ্যান ইস্যু উইথ ইউ। সেটা হচ্ছে 20 বছর আগে, আমি ধরে নিলাম 2000 সালের আশেপাশে,
2000 সালের আশেপাশেও কিন্তু সঞ্চয়ের জায়গাগুলো ঠিক এইভাবে বিস্তৃত ছিল না। না, তখন আমাদের এলআইসি ছিল আর ব্যাংক ডিপোজিট ছিল। হ্যাঁ, ব্যাংক লার্জলি, হ্যাঁ, কিন্তু সুপর্ণদা, তখন আমাদের এলআইসি তে 19% রিটার্ন ছিল। তখন যদি আমি 30 বছরের পলিসি বা 35 বছরের পলিসি নিয়ে থাকতাম, তাহলে তখন কিন্তু আমি 19% রিটার্নে লকড ইন থাকতাম, গ্যারান্টিড বাই দ্য বিগেস্ট কর্পোরেট ইন দ্য কান্ট্রি। এই প্রসঙ্গে একটা গল্প বলি আমি, এটা ছোট্ট গল্প। সেটা হচ্ছে যে মানে জেএস যখন লঞ্চ করে মান্থলি পেনশন স্কিমটা, তখন খুব সামান্য প্রিমিয়ামে মাসে 4,500 টাকা 10 বছর বা 11 বছরের ইয়েতে পাওয়া যেত। কিন্তু জেএসটা যে বছরে 10,000 টাকার বেশি ইনভেস্ট করে, 10,000 টাকা পর্যন্ত, তখন ট্যাক্স ফ্রি ছিল। বেশিরভাগ এলআইসি ডেভেলপমেন্ট অফিসারও জানতো না যে আমি কিন্তু বছরে 40,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারি, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি কর ছাড়টা ওই 10,000 টাকা প্রিমিয়ামের উপরই পাবো। তার ফলে কিন্তু এই একটা বড় সুযোগ তৎকালীন বঙ্গ সমাজের অনেক চাকুরিজীবী পরবর্তীতে যারা রিটায়ার করেছে, তারা একটা বড় আয়ের সুযোগ হারিয়ে গেছে। কারণ জেএস ওয়াজ ওয়ান অফ দ্য আর্লিয়ার স্কিমস যেটা পেনশনের কথা নিয়ে বাজারে আসে আর কি, ইন্স্যুরেন্স কাম পেনশন স্কিম। বাট এনিওয়ে, এটা একটা গল্প, কারণ আমার এই প্রসঙ্গে সব আলোচনা হচ্ছিল তখন এই তোমাদের মতো লোকজনের সঙ্গে, যে সঞ্চয় কেন করনি। আসলে সঞ্চয় জায়গাটা সাধারণ মধ্যবিত্তর কাছে ঠিক এখনো যেরকম যে প্রশ্নগুলো আসছে এতটা পরিষ্কার ছিল না। তাও তো কারণ বাংলা ভাষায় এটা নিয়ে আলোচনা হতো না, যেটুকুন ইংরেজিতেও পার্সোনাল ফিনান্সের আলাদা করে খুব বড় জায়গা ছিল না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই ইনক্লুশনের প্রোগ্রামটা আসার পরই কিছুটা আলোচনা শুরু হয়, এবং তারপরে সেই আলোচনাটা বাড়ে সঞ্চয়ের জায়গাগুলো বাড়ার সঙ্গে সঙ্গে। ফলে তখন তোমাদের সঙ্গে আমাদের আলাপ হয়নি, হলে ভালো হতো। এখানে মলয় কুমার প্রশ্ন করেছেন, কম্পাউন্ডিং ক্যান বি সিন আফটার হাউ মেনি ইয়ার্স অফ ইনভেস্টমেন্ট ফর ইকুইটি মিউচুয়াল ফান্ডস? কোনো উত্তর আছে তোমাদের কাছে? কম্পাউন্ডিং কি আমি নেব? হ্যাঁ হ্যাঁ, নীলাঞ্জন শৈবাল। হ্যাঁ, প্রথম দিন থেকেই তো ব্যাপারটা চালু, তুমি তো প্রথম থেকেই তো, এর কোনো ফার্স্ট ডে থেকেই তো, কারণ তুমি আজকে করে বসে রয়েছো, নিয়ে 20 বছর বাদে তুমি সেটা ভাঙাবে। তুমি তো ফুল আজ থেকে 20 বছর অব্দি জিরো ডেট থেকে শেষ অব্দি তুমি কম্পাউন্ডিং এর বেনিফিট পাবে। আমি একটু অন্য জায়গায় যাই। সেটা হচ্ছে যে সন্দীপ মুখার্জি লিখছেন যে গত 5 বছর ধরে উনি রেলে কাজ করছেন, ওনার এখন বয়স 45, আর ইনভেস্টমেন্ট পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধিতে 10,000 টাকা করে মাসে করা আছে। তার এমএফ বা কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট নেই। এবছর 2,000 টাকা করে প্রতি মাসে তিনি জমাতে চান আরো। তো কিভাবে উনি শুরু করবেন? ওনার কিন্তু মেডিকেল বা টার্ম ইন্স্যুরেন্স নেই। শৈবাল। হ্যাঁ, আমি জানি না ওনার 45 বছর বয়স, কিন্তু এখনো উনি ইকুইটি ভেবে উঠতে পারেননি। বাঙালিদের মধ্যে এটা একটা প্রবণতা দেখা গেছে যে ইকুইটিকে আমরা আনসেফ মনে করি। আমি একটা এক্সাম্পল দিলে বোধহয় ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরুন কেউ একটা এফডি করেছে, যার রেট অফ রিটার্ন হচ্ছে 5%, আর মূল্য বৃদ্ধি হচ্ছে 6-6.5%। তার মানে দেখা গেল এফডি থেকে যে রোজগার হচ্ছে তার থেকে বেশি মূল্য বৃদ্ধি হচ্ছে। তার মানে আপনার কিন্তু নেগেটিভ রিটার্ন হচ্ছে। তার মানে অনেক ক্ষেত্রে দেখা যাবে এফডি ইজ অলসো ভেরি ইনসিকিউর রিটার্নের পরিস্থিতি তৈরি করতে পারে। তার মানে ইকুইটি যে সবসময় খুব রিস্কি হবে তা নয়, ডেটও খুব রিস্কি হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে ওনাকে যদি ইনফ্লেশন বিট করে রিটার্ন লং টার্মের জন্য তৈরি করতে হয়, ওনাকে কিন্তু ইকুইটির কথা ভাবতেই হবে। এবং যত সময় কমে যাবে, একটু আগে আমাদের কম্পাউন্ডিং এর কথা হচ্ছিল, 2 টাকাটা 4, 4টা 8, 8টা 16 হয়, এই সবের জন্য সময় লাগে। যত কম সময় উনি পাবেন তত কিন্তু টাকা তৈরি করার পদ্ধতি স্লো হয়ে যাবে, বড় টাকা তৈরি করতে পারবেন। আর ওনার টার্ম পলিসি নেই। যদি ওনার ডিপেন্ডেন্ট থাকে
ওনার জীবনে, তাহলে ওনাকে কিন্তু একটা টার্ম পলিসি এবং মেডিকেল ইন্স্যুরেন্স করতেই হবে। তাহলে এই তিনটে জিনিস ওনার জীবনে নেই, অর্থাৎ টার্ম প্ল্যান, মেডিকেল ইন্স্যুরেন্স এবং ইকুইটিতে এক্সপোজার থ্রু মিউচুয়াল ফান্ড, এই তিনটেই কিন্তু ওনার জন্য যথেষ্ট জরুরি। অমিতেশ শর্মা প্রশ্ন করেছেন যে তার 55 বছর বয়স, ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে চান, এখন তার 50,000 টাকা মান্থলি এক্সপেন্স, কর্পাস হচ্ছে 1.5 কোটি টাকার। এই কর্পাসটা তার মেডিকেল ইন্স্যুরেন্স আছে 10 লাখ টাকার, মানে হেলথ ইন্স্যুরেন্স। কোথায় ইনভেস্ট করলে রেগুলার ইনকাম তিনি পেতে পারেন? ওনার স্ত্রী আছেন এবং এরা দুজনেই হেলথ ইন্স্যুরেন্স 10 লাখ টাকায় কভার। 1.5 কোটি টাকা তার কর্পাস এবং অ্যাভারেজ প্রেজেন্ট মান্থলি এক্সপেন্স হচ্ছে 50,000 টাকা। ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে চান। কে নেবে তোমাদের মধ্যে থেকে একজন? নাও প্রশ্নটা। আমার মনে হয় সুপর্ণদা, ওনার ফার্স্ট অফ অল একখানা প্রাইম মিনিস্টার্স বাচত যোজনা আছে, যেখানে 15 lakhs per প্যান দেওয়া যেতে পারে, which is 7%। আমার মনে হয় ওখানে ওনাকে 15 years এর জন্য লক ইন যদি উনি থাকতে পারেন, দ্যাট উইল বি সুপারব। আর তাছাড়া ওনার 1.5 কোটি টাকায় উনি যদি 6 lakhs এর, আপনি বললেন যে উনি লিখেছেন 6 lakhs এর দরকার আছে না, বছরে ওনার আপাতত 50,000 টাকা, 50,000 টাকা, সো 6 lakhs হলো। আর প্লাস ওনার কাছে একখানে অ্যাডিকুয়েট হেলথ কভারও আছে 10 লাখ টাকার। সো ইমিডিয়েট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হিসেবে ওনার অবস্থা খুবই ভালো। বাট ওইটাকে এরকম জায়গায় রাখার জন্য আমার মনে হয় যে ওনার একখানা 40-60 প্ল্যান নেওয়া উচিত। 40% should be in equity and 60% should be in debt instrument। বাট ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে আমি মনে করি যে ওনার লার্জলি কিন্তু মার্কেট ডিনোমিনেটেড, মার্ক টু মার্কেট না হয়ে একখানা ফিক্সড ডেট ইনস্ট্রুমেন্ট। তো ওই জন্য আমি পিএম যোজনা বললাম, বা হয়তো 3-4টে ব্যাংকে উনি 5 লাখ 5 লাখ করে ম্যাক্সিমাম রেখে দিতে পারেন, যেখানে কিন্তু 5 বছরের মধ্যে গেলে 6.5% ওনার রিটার্ন আছে। প্লাস যদি ওনার যে টাকাটা যদি বাড়াতে হয়, এই যে 40% যেটা আমরা ইকুইটিতে বললাম, সেটা কিন্তু ওনার একখানা ওয়েল ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে রেখে, সেট অফ ওয়েল ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে রেখে, যাতে ওখানে 10 বছর হাত না দিতে হয়, এরকম ব্যবস্থা করে কিন্তু ওনার চলা উচিত। সো অ্যাভারেজ কারেন্ট সিচুয়েশনে উনি 7-7.5% যদি জোগাড় করতে পারেন ডেট থেকে, I think on a 1.5 crore portfolio, that is more than enough for him। আর বাকি যে 40% আছে, ওইটা যদি উনি ঠিকঠাক ডাইভার্সিফাইড ফান্ডে রেখে দিতে পারেন, আমার মনে হয় যে উনি আবার নেক্সট 10 বছর পরে এই অ্যামাউন্টটা কিন্তু আবার প্রায় 1.2-1.3 crores হয়ে গিয়ে, যাতে ওনার ইনফ্লেশন অ্যাডজাস্টেড ওই সময় অ্যামাউন্টটা ভালো থাকে, ওর ব্যবস্থা কিন্তু হয়ে যেতে পারে। ওনাকে একটা জিনিস একটু সতর্ক রাখতে হবে, যে ওনার সারাক্ষণ 1 বছরের খরচা যেন ওনার কাছে ওনার ব্যাংকে থাকে, যাতে ওনার কোনো স্ট্রেস ফ্যাক্টর না ফেস করতে হয় অ্যাট অল। হিন্দোল সাঁতরা প্রশ্ন করেছেন, বাচ্চা ছেলে, 34 বছর বয়স, প্রাইভেট সেক্টরে কাজ করেন, 8 লক্ষ টাকা বছরে ইনকাম। ওনার কি কি ইনভেস্টমেন্ট করা উচিত? বিবাহিত, বাচ্চা হয়নি। এই প্রশ্নটা খুব সোজাভাবে উত্তর দেওয়া যায় সুপর্ণাদা। ওনার বয়স যেহেতু খুব কম, উনি অনেকগুলো ইকুইটি মার্কেটের সাইকেলের বেনিফিট পাবেন যদি মন দিয়ে উনি স্টক মার্কেটের ভালো শেয়ারে ইনভেস্ট করেন। উনি নির্দ্বিধায় নির্ভেজাল ইকুইটি প্রোডাক্ট কিনতে পারেন, সরাসরি যেতে চাইলে যেতে পারবেন। কিন্তু যদি মিউচুয়াল ফান্ড কেনেন, ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড কিনুন, তাতে নিয়োগ করে যান এবং নেক্সট 10-15-20 বছরের এই বেনিফিটটা উনি অবশ্যই পাবেন। বয়স অল্প, কাজেই আপনি নির্দ্বিধায় ইকুইটিতে ভালো করে ইনভেস্ট করুন।
এখানে মিস্টার চ্যাটার্জি, সি চ্যাটার্জি প্রশ্ন করেছেন যে 20 বছরের জন্য এনপিএস কত ভালো বিনিয়োগের রাস্তা? কে নেবে তোমাদের তিনজনের মধ্যে? এনপিএস, হ্যাঁ হ্যাঁ, তো দুভাবে বলি যে এনপিএস গভর্নমেন্টের একটা প্রোডাক্ট যেটা পেনশন হিসেবে সার্ভ করে। ইটস মোর অফ আ ব্যালেন্সড ফান্ড প্রোডাক্ট, তো লং টার্মে ভালো রিটার্ন পেতে পারে। আমি পার্সোনালি, আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমি পেনশনে বিশ্বাস করি না। আমার মত হচ্ছে পেনশন নিজেরা তৈরি করতে পারবো। পেনশনের মূল উদ্দেশ্য হচ্ছে রিটায়ারমেন্ট পর্যন্ত একটা কর্পাস তৈরি করা, এবং সেটাতে এই কর্পাসটা তৈরি করতে গেলে ডেট, ইকুইটি, রিয়েল এস্টেট, কমোডিটিস, এই 4 জায়গায় ভাগ করে টাকা তৈরি করা, এবং রিটায়ারমেন্টের সময় ওই কর্পাসটা যখন তৈরি হয়ে যাবে, যথাযথ কর্পাস তৈরি হবে, সেটাকে রিভার্স করে মান্থলি একটা ইনকাম নেই। কারণ পেনশন ফান্ডে যখনই যাব তখনই একটা টাকা আমার ফিউচারের জন্য লক হয়ে যাবে, অ্যানুইটি ওখান থেকে পাবো। তো আমি নিজেই এই পেনশন ফান্ডটা তৈরি করতে পারি। বাট আমি যদি মনে করি আমি খুব শৃঙ্খলা মানবো না, তাহলে হয়তো আমাকে এনপিএস এর দিকে যেতে হবে। এ ব্যাপারে অন্যদের কি মতামত? একই সহমত শৈবালের সঙ্গে? আমি তো সম্পূর্ণ সহমত। এই যে নিজের পেনশন নিজে করুন এন্ড পে ইয়োরসেলফ ফার্স্ট, এগুলো হচ্ছে টাইম টেস্টেড অমোঘ প্রিন্সিপালস। এবং যিনি প্রশ্নকর্তা তিনি মনে হয় একটু বয়সে ওনার সুবিধের দিকে, অল্প বয়স, এবং খুব সহজেই উনি নিজের পেনশনের জন্য প্ল্যান করতে পারেন, এক্সিকিউট করতে পারেন। এবং উনি যখন আরো অনেক সিনিয়র হবেন, যখন 70-এর কাছাকাছি বয়স হবেন, তখন উনি ওটা ঘোরান এবং নিজের দিকে বেশি করে নিয়ে নেন এবং আরো ডিস্ট্রিবিউট করে দেন সবাইকার মধ্যে যদি চান, সেসবও করা যেতে পারে। পেনশনের তো এটাই উদ্দেশ্য, যে অ্যাক্টিভ ইনকাম না থাকার সময় আমি কিভাবে গোবিন্দ সিংহ প্রশ্ন করছেন সিঙ্গাপুর থেকে। তার প্রশ্ন হচ্ছে যে ইনভেস্টমেন্ট অপশনস ফর এনআরআইস থ্রু এনআরই এনআরও অ্যাকাউন্টস ইনক্লুডিং ট্যাক্স লায়াবিলিটি যদি ব্যাখ্যা করতে পারে। বুঝলাম না। উনি বলছেন যে ওর কাছে ইনভেস্টমেন্ট অপশনটা কি আছে এনআরই আর এনআরও অ্যাকাউন্টের মাধ্যমে, কারণ উনি প্রবাসী, আর তাতে তার ট্যাক্স লায়াবিলিটি বা ট্যাক্স বেনিফিটস কি হতে পারে, মানে কি ট্যাক্স লায়াবিলিটি হবে তার? বেসিক্যালি ওনার যে অপশনস যেগুলো জিজ্ঞেস করছেন, উনি সিঙ্গাপুর রেসিডেন্ট, তো সিঙ্গাপুর রেসিডেন্টের উপর ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট রেগুলেশনের মধ্যে কোনো অ্যাজ সাচ রেস্ট্রিকশন নেই। সো উনি মোটামুটি ইন্ডিয়াতে যা যা প্রোডাক্ট আছে উনি সব জায়গাতেই ইনভেস্ট করতে পারেন, ইনক্লুডিং এনপিএস, উইচ ইজ মানে মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজ এনপিএস এ উনি নিবেশ করতে পারেন। তাছাড়া উনি যে প্রশ্নটা করলেন যে এনআরআই বা এনআরও অ্যাকাউন্টের মধ্যে ওনার ট্যাক্স লায়াবিলিটি কি আছে, ট্যাক্স লায়াবিলিটি বলতে ওনাকে যদি উনি যদি ওনার প্রশ্নটা হচ্ছে যে উনি এনআরই আর এনআরও অ্যাকাউন্ট থেকে ইনভেস্টমেন্টটা করবেন, আমি যেটা বুঝতে পারছি, সেই ইনভেস্টমেন্টের ট্যাক্স লায়াবিলিটিটাও বা কি কি, মানে what are the tax liabilities that might just emerge out of this? এখানে সবচেয়ে ডিফারেন্ট ইন টার্মস অফ ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে কি প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্রোডাক্টে, যেটা আমরা রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালরা এইবার হালে দিতে শুরু করেছি, সেটা হচ্ছে গিয়ে টিডিএস অন ক্যাপিটাল গেইনস। ওনার কাছে টিডিএস অফ ক্যাপিটাল গেইনসটা অলরেডি আছে, তো ওখানে ওনার জন্য ওটা প্রত্যেকটা এনআরও অ্যাকাউন্টেই ওটা আছে। সো দ্যাট ইজ নট ভেরি ডিফারেন্ট ফ্রম রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালস, আমরা যেটা এই বছর গত বছর থেকে দিতে শুরু করেছি। আর তাছাড়া উনি যদি ফ্যাটকা কমপ্লায়েন্ট হয়, উনি যেই দেশে ফাইনাল সেটেলমেন্ট করবেন, যদি মানে কি আজকে তো ফ্যাটকা কমপ্লায়েন্ট সবাইকে হতে হয়, যেখানে উনি ফাইনাল সেটেলমেন্ট করবেন ওনার ট্যাক্সেশন পারপাসেস এর জন্য, ওইখানকার ফাইনাল রুলস গুলো কিন্তু অ্যাপ্লাই করবে, এখানে শুধু টিডিএস টা কাটা হবে। আর ইনকাম জেনারেটেড ফ্রম ইন্ডিয়া উইল বি ট্যাক্সড ইন দ্য মার্জিন। ডক্টর সিনহা, আপনি আশা করি উত্তর পেলেন। আপনার যদি কোনো ক্লারিফিকেশন লাগে আপনি আবার প্রশ্ন তুলতে পারেন। একটা প্রশ্ন এসছে দীপ সরকারের কাছ থেকে,
ওনার প্রশ্ন হচ্ছে যে কি ধরনের মিউচুয়াল ফান্ড একজন অবসরপ্রাপ্ত মানুষের কাছে পছন্দের হতে হওয়া উচিত আর কি, তিনি কি ধরনের মিউচুয়াল ফান্ড কিনবেন? দীপ সরকার প্রশ্ন করছেন। আমি নেব? হ্যাঁ, দেখুন মিস্টার সরকার, আপনি স্বচ্ছন্দে ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন। আমি জানি আপনি সিনিয়র সিটিজেন হয়েছেন, আপনি রিটায়ার করেছেন, কিন্তু ইকুইটিতে ইনভেস্ট করার কোনো বাধা নেই। এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে কোনো অল্প বয়সী মানুষ কেবলমাত্র ইকুইটিতে করবেন, কোনো সিনিয়র মানুষ করবেন না। এই রকম একটা ভ্রান্ত ধারণা নিয়ে আমাদের চলা উচিত নয়। যদি আপনার সাহস থাকে মনে, আপনার সময় হাতে থাকে, ধৈর্য থাকে, আপনি চোখ বুজে ভালো ইকুইটিতে ইনভেস্ট করুন। নিজে না করতে চান, আপনি থ্রু ভালো ফান্ড ম্যানেজার, একাধিক ফান্ড ম্যানেজার চুজ করুন, ডাইভার্সিফাইড পোর্টফোলিও করুন, তাতে লার্জ ক্যাপ রাখুন, মিড ক্যাপ রাখুন, স্মল ক্যাপও রাখুন একটা প্রপোর্শনে, এবং সেখানে ইনভেস্ট করুন। ইকুইটিতে আপনার রিস্ক থাকা সত্ত্বেও আপনার রিটার্নের পসিবিলিটি বেশি হয়। কাজেই সবসময় পুরোটা ডেটেই দিতে হবে, এই মানসিকতার মধ্যে নিজেকে আটকে রাখবেন না। প্রবীর চক্রবর্তী খুব কঠিন প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে মাই ইনকাম ইজ এক্স নাও, I want to maintain the same income in real term, net of inflation after 20 years. What would be the factor to be multiplied with current income? I meant, what would be the inflation factor I should consider? প্রসেনজিৎ অঙ্কের ছেলে যদি এই জিনিসটা ব্যাখ্যা করে দিতে পারে। এক্স ফ্যাক্টর কোয়েশ্চেন এটা এক্স ফ্যাক্টর কোয়েশ্চেন। সো ওনার কাছে এক্স অ্যামাউন্ট আছে, উনি 20 বছর পরে এক্স অ্যামাউন্ট চান, এইটা কি প্রশ্ন? হ্যাঁ, তাহলে আমাকে এখন ওনার ইনকাম এক্স, হ্যাঁ 20 বছর পরে ইনকাম ছাড়া উনি এক্স অ্যামাউন্ট চান। হ্যাঁ, সো বেসিক্যালি উনি যেটা বলছেন যে 20 বছরে আমাকে এমন একটা জায়গায় আসতে হবে যেখানে আমার এক্সটা রিয়েল টার্মে এক্সই রিয়েল থাকে, টাইমে এক্সই থাকে। বাট উনি যেটা বলছেন এটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড এক্স কি নয় সেটা বোঝা গেল না, সেটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড এক্স। ইনফ্লেশন অ্যাডজাস্টেড এক্স চান উনি, তাহলে ডিফ্লেটিং ফ্যাক্টরটা জানতে চাইছেন। তাহলে উনি বেসিক্যালি আমরা যেটা ধরি ওভার এ 20 ইয়ার পিরিয়ড, সেটা হচ্ছে কি 7 to 7.5% আমরা কনজিউমার প্রাইস ইনফ্লেশন মেনে চলি, যে 7 to 7.5% সিপিআই আছে। আর তখন আমি অ্যাজিউম করছি যে ওনার যে ফিক্সড খরচগুলো আছে, যেরকম বাড়ি বা ইন্টেরিয়র ডেকোরেশন, মানে বড় বড় খরচ, ওগুলো খুব বেশি থাকবে না, ওনাকে দৈনন্দিন হিসেবে যেই খরচগুলো করতে হয় ওগুলোই থাকবে। So CPI is a lot more applicable to him. 7.5% যদি আমি 20 বছরে কম্পাউন্ডিং করি, তাহলে আমাদের ওনার জন্য আর একটা 2x অ্যাড করতে হবে। সো x প্লাস 2x, ওনার রেসিডুয়াল যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে 3x। তো আজকে যদি উনি 1000 টাকা কামান, পোস্ট ইনফ্লেশন 20 বছর পরে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ওনাকে 3000 টাকায় পৌঁছতে হয়, 4000 টাকায় পৌঁছে, না সরি 2x প্লাস 1x 3000 টাকায় পৌঁছতে হবে। প্রবীর বাবু, আপনি চটজলদি বুড়া আঙুলের নিয়ম পেয়ে গেলেন। প্রসেনজিৎ জানি না আরবিআই গভর্নর এটা কিভাবে দেখবে, 7.5% সিপিআই দেখছে, আর আরবিআই গভর্নর বোধহয় 4.5 টার্গেট করে বসে আছেন। শুধু এই আরবিআই না, বাকিরাও টার্গেট করেছে। আপনি চিন্তা করবেন না, এরা যাই বলুক আপনি নিশ্চিন্ত থাকুন, উল্টো দিকে আপনার ইন্টারেস্টও বাড়তে থাকবে। তার ফলে আপনি এত টাকা জমিয়ে ফেলুন যাতে আপনাকে ইন্টারেস্ট ওই টাকাটা দিয়ে দিতে পারে। মিউচুয়াল ফান্ড, মলয় বাবু প্রশ্ন করেছেন, তার মেয়ের এখন 6 বছর বয়স। ক্যান আই স্টার্ট মিউচুয়াল ফান্ড এগেনস্ট মাই ডটার্স নেম, যার 6 বছর বয়স? প্রশ্নটা দুটো মানে হতে পারে, এক হচ্ছে যে তার মেয়ের বয়স 6 বছর, অতএব তার নামে উনি মিউচুয়াল ফান্ড কিনতে পারেন কিনা, দুই এটা রাইট টাইম কিনা মিউচুয়াল ফান্ডে একদম করা উচিত। আমি প্রশ্নটা নিচ্ছি, একদম করা উচিত। মেয়ের বয়স এখন অনেক কম, তার হয়তো গ্রাজুয়েশন করতে 18 বছরে গ্রাজুয়েশন করবে এবং হায়ার এডুকেশন হয়তো 21 বয়স।
তো এখন থেকে উনি যদি ইকুইটি ফান্ডে অ্যালোকেট করতে পারেন, একটা বড় তহবিল তৈরি করতে পারেন। সেকেন্ড পয়েন্ট যেটা ওনার বলার দরকার ওনাকে, সেটা হচ্ছে গার্ল চাইল্ড। সে তো সুকন্যা সমৃদ্ধির দরজাও খোলা আছে ওনার জন্য, সেখানেও কিন্তু রেট অফ রিটার্ন ভালো এবং 80C ডিডাকশন পাওয়া যায়। তো সুকন্যা সমৃদ্ধিও কিন্তু উনি করতে পারেন। বাট আপনি যদি বলেন দুটোর মধ্যে একটাই আমি চুজ করতে চাইছি, তাহলে আমি বলবো ইকুইটি। কারণ এখান থেকে 6 বছর বয়স থেকে 18 বছর বয়স পৌঁছতে 12 বছরের সময় আছে, অনেকটা কম্পাউন্ডিং উনি পাবেন এবং আমরা বড় কর্পাস তৈরি করতে পারবেন। আমরা বহু প্রশ্ন সামনে নিয়ে বসে আছি। আশিস বোস প্রশ্ন করছেন যে এটা ম্যান্ডেটারি, প্যান কার্ড সাবমিট করা ম্যান্ডেটারি কিনা ফর ইস্যু অফ ডুপ্লিকেট শেয়ার সার্টিফিকেট অ্যাজ ডিমান্ডেড বাই RTA অফ দ্য কনসার্ন কোম্পানি। এটা কি উত্তর? আমি ঠিক প্রশ্নটা বুঝলাম না। ওনার শেয়ার সার্টিফিকেট হারিয়ে গেছে? Is it mandatory to শেয়ার সার্টিফিকেট চাইছেন, সেজন্য প্যান কার্ড দিতে। শেয়ার সার্টিফিকেট ইস্যু হয় না। শেয়ার সার্টিফিকেট ইস্যু হওয়া প্রায় 8-10 বছর আগে বন্ধ হয়ে গেছে। ওনাকে ডাইরেক্ট ডিম্যাটে জমা করে দেবেন। হ্যাঁ, ওনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ওই সেক্রেটারি যে কোম্পানিটার কথা, যেই কোম্পানিতে উনি লগ্নি করেছেন, ওখানে চিঠি লিখতে হবে। ওখানে ক্রেডেনশিয়ালস এস্টাবলিশ করার জন্য প্যান, ভোটার এন্ড আধার তিনটেই দরকার। তার সঙ্গে যেই ব্যাংকে উনি খুলেছেন ওখানে সিগনেচার ভেরিফিকেশন ফ্রম দ্য ব্যাংক ম্যানেজার করিয়ে ওনাকে ডিম্যাট খুলতে হবে। ইউনিট বলছি, সার্টিফিকেট ইস্যু হবে না। ওই ডিম্যাট অ্যাকাউন্টে পোস্ট ভেরিফিকেশন এই শেয়ার গুলো ক্রেডিট পজিশনে থাকবে। তো ওনাকে কি রেজিস্ট্রারের কাছে গিয়ে অরিজিনালটা জমা দিয়ে আসতে হবে? সেটা অরিজিনাল না, না অরিজিনাল না, ভেরিফাইড, মানে ইয়ে করা, কি বলে ওটা, সেলফ অ্যাটেস্টেড। সেলফ অ্যাটেস্টেড না, ভেরিফাইড বাই দ্য ব্যাংকার। ব্যাংক, যে কোনো ব্যাংকে ওটাকে যেই ব্যাংকে উনি ডিম্যাট, যেই সংস্থার সঙ্গে উনি ডিম্যাটটা খুলেছেন। তার মানে যে সংস্থার সঙ্গে উনি ডিম্যাট খুলেছেন তারা ওর পরিচয়পত্র, এই তিনটি আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার্স আইডি, এর তিনটির ফটোকপি অথেন্টিকেট করে দেবে, সেইটা নিয়ে গিয়ে সে জমা দেবে এবং তারপরে বাকি প্রক্রিয়াটা চালু হবে। ডিম্যাট অ্যাকাউন্টটা একদম প্রথমে খুলে ফেলতে হবে। অসীম সরকার প্রশ্ন করছেন, তার বয়স 33, 25,000 টাকা মান্থলি ইনভেস্ট করতে চান, কোথায় কিভাবে করব? এখন শুধু PF মান্থলি 8,000 আর LIC তে ইয়ারলি 70,000 টাকা করেন। LIC তে কিসে 70,000 টাকা করেন তা অবশ্য বলেন। মাসে 25,000 টাকা উনি বিনিয়োগ করবেন। হ্যাঁ, ইন্স্যুরেন্স 70,000 দেখেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই নিশ্চিতভাবে এন্ডাওমেন্ট বা ইউলিপ প্ল্যানে করছেন, কারণ টার্ম পলিসি হলে এত টাকা প্রিমিয়াম হতো না। প্রথমত এই দিকটা বলে রাখি। দ্বিতীয় দিক হচ্ছে, যদি উনি লম্বা টার্মের জন্য গোল স্পেসিফিক ইনভেস্ট করতে চাইছেন, তাহলে 25,000 টাকার বেশিরভাগটাই ইকুইটি ফান্ডে যাওয়া উচিত, ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে যাওয়া উচিত এবং SIP-র মাধ্যমে যাওয়া উচিত। তাহলে এইভাবে উনি করলে একটা বড় কর্পাস তৈরি করতে পারবেন। সো ওনার যদি বয়স কম হয় এবং গোল গুলো যদি দূরের গোল হয়, তাহলে ডেফিনেটলি ওনাকে ইকুইটির পাত দিতে হবে। অনিব্রত চ্যাটার্জি উনি প্রশ্ন করছেন, তার 27 বছর বয়স, 26,000 টাকা মাইনে পান, রেকারিং করেছিলেন পোস্ট অফিসে 5,000 টাকা মাসে 5 বছরের জন্য, আর বাকি টাকাটা কোথায় সেভিংস করবে, যেটা বাকি উনি করতে পারবেন? উনি অবিবাহিত, বাবা চাকরি করছেন এখনো, তাই পুরো টাকাটাই আমার হাতে থাকে, বাকি টাকাটা কিসে ইনভেস্ট করব? 26,000 টাকা তার হাতে পুরোটাই থাকে, বাবা চাকরি করছেন। হ্যাঁ, কে বলবে এটা? হ্যালো প্রসঞ্জিৎ? নীলু, আচ্ছা, ওকে। 26,000 টাকা আমি প্রত্যেক মাসে জমাতে পারি। আর আমার এখানে কিন্তু ফান্ডাটা একটু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার এখানে আইডিয়াটা কিন্তু একটু ভিন্ন। যে দেখো ভাই, নিজেকে সেলফ ডেপ্রিভেশন করে নিজেকে কষ্ট দিয়ে খুব বেশি লাভ নেই।
26,000 টাকা যদি শুধু জমাতেই চাও তাহলে চাকরি করাটা কেন? আর যদি তুমি একটু তোমার আমার কাছে দু রকমের ব্যাংক আছে, একটা হচ্ছে গিয়ে টাকার ব্যাংক উইচ ইজ আ মানি ব্যাংক, আর আরেকটা হচ্ছে গিয়ে ঘোড়ার ব্যাংক, সেটা হচ্ছে গিয়ে মেমোরি ব্যাংক। তো মেমোরি ব্যাংকেও একটু খরচা করো যাতে তোমার মনে হয় যে তুমি ডিপ্রাইভ না। অনেকদিন যদি আমরা চকলেট বা মিষ্টি না খাই, তাহলে হঠাৎ করে গিয়ে যদি আমি ছখানা মিষ্টি খেয়ে নিই, আমার শরীরের জন্য হয়তো ভালো হবে না। তো একটু একটু টাকা খরচা করো, ঘুরে বেড়াও, পৃথিবীটা দেখো, দ্যাট ইজ দ্য বেস্ট এডুকেশন। মিট উইথ পিপল, হ্যাভ ফান। তারপরে যে টাকাটা পড়ে থাকে সেইটা একটু স্ট্র্যাটেজিক অ্যালোকেশন করো, যে আমার তার মধ্যে 20 বছর পরে যেই টাকাটা আমি চাই সেটা লং টার্ম ইকুইটি। ডেফিনেটলি তুমি শেয়ার কিনো না, মিউচুয়াল ফান্ড থেকে থাকো। আর যদি সাময়িক কিছু মানে শর্ট টার্ম যদি কিছু টাকা দরকার হয়, সেটা ফিক্সড ডিপোজিট বা লিকুইড প্লাস ফান্ড বা হয়তো শর্ট টার্ম বন্ড ফান্ড, এর মধ্যে থেকে থাকো। আর যদি কখনো ডিপেন্ডেন্ট হয় তার জন্য প্রিপারেশন এক্ষুনি নেওয়া ভালো, যেটা শৈবাল দুটো তিনটে কোয়েশ্চেন আগে বললো, যে এন্ডাউমেন্ট না করে নিজের উপর একখানা কিন্তু টার্ম ইন্স্যুরেন্স খুলে রাখো। আহ, দামটাও এখন কম, বেনিফিটটাও এখন সবচেয়ে বেশি পাবে। সৌভিক চক্রবর্তী প্রশ্ন করছে যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা উচিত কিনা, ইনভেস্টমেন্ট হরাইজন 20 বছর, আর ওর বয়স 32 বছর এখন। সুবর্ণদা, হ্যাঁ, নীলু নীলু বলো, বল 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 যে বল কোনো সময় ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট। আপনার হাতে 20 বছর সময় রয়েছে, এটা একটা দীর্ঘ সময়। 50,000 নিফটি একটা ফিগার মাত্র। এই ফিগার নিয়ে বেশি মাথা না ঘামিয়ে, অর্থাৎ বেশি রক্ষণশীল না হয় এই ব্যাপারে, আপনি অনেক বেশি আগ্রাসী ভাবে ইনভেস্ট করতে পারেন। 50,000 থেকে শুরু করেছেন এটা ভাববেন না, আপনি আজ থেকে শুরু করেছেন, নতুন করে শুরু করেছেন, এইটাই ভাববেন। রক্তিম লস্কর প্রশ্ন করেছে, তার মাইনে 90,000 টাকা, 44 বছর বয়স, মাসিক খরচ হচ্ছে 50,000 টাকা, তার মানে 40,000 টাকা হাতে থাকে, ধরে নিলাম এটা নেট অফ ট্যাক্স ইনকাম। তার স্ত্রী এবং 2 সন্তান আছে। তিনি কতটা ইনভেস্ট মান্থলি বেসিসে করতে চান, ইন হুইচ ক্যাটাগরিজ, এফডি, এমএফ, শেয়ারস এটসেট্রা। ধরে নিলাম 40,000 টাকা উনি বিনিয়োগ করতে পারেন, তো তার সঞ্চয় ঝুলিটা কিরকম ভাবে সাজানো উচিত? শৈবাল শৈবাল হ্যাঁ, 40,000 ওনার সেভিংস হচ্ছে। দেখুন, এটা কোনো স্পেসিফিক প্ল্যান বলা মুশকিল, কারণ আরো একটু ডিটেল ওয়ার্ক দরকার এর পেছনে এবং একটু লিখে করার দরকার আছে। তবু বলবো যে প্রথমে ওনার উচিত যে ওনার যে গোলগুলো রয়েছে, অর্থাৎ বাচ্চার পড়াশুনো, তার ডেট স্পেসিফিক একটা প্রেজেন্ট অ্যামাউন্ট ধরা উচিত। অর্থাৎ যদি আমার বাচ্চা আজকে পড়তে যেত তাহলে কত টাকা খরচা হতো, তার একটা ধারণাও করতে হবে যে কি পড়তে পারে, অ্যাপ্রক্সিমেট একটা ধারণা করতে হবে। যদি ধরুন আপনার বাচ্চার পড়ার আজকের দিনের খরচা হচ্ছে 20 লাখ, এবং ইনফ্লেশন দিয়ে দেখতে হবে যবে সে পড়তে যাচ্ছে তাহলে কত টাকা তার খরচা হতে পারে, এবং তার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট গুলোকে সাজাতে হবে। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা গোলের সঙ্গে একটা অ্যামাউন্ট নির্ধারণ করতে হবে মূল্যবৃদ্ধি দিয়ে, এবং সেই অ্যামাউন্টকে চেজ করার জন্য আপনাকে ভেরিয়াস ইনভেস্টমেন্ট করতে হবে। শর্ট টার্মের জন্য শর্ট টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে, লং টার্মের জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে। অর্থাৎ শর্ট টার্ম যদি ইনভেস্টমেন্ট গোল হয় তাহলে হয়তো আপনাকে স্থায়ী আমানত, ডেট ফান্ড ইত্যাদি ইউজ করতে হবে। যদি লং টার্ম হয় তাহলে আপনাকে মেজরলি ইকুইটি দিয়ে ওই গোলগুলোকে চেজ করতে হবে। এবার এই 40,000 ভাগ করাটা আপনাকে নির্ধারণ করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর গোলস। আমাদের সময় যে শেষ হয়ে আসছে, প্রশ্ন প্রচুর ঢুকেছে। অমিতাভ দাস প্রশ্ন করছেন, তার 36 বছর বয়স, বিবাহিত, 6 বছরের বাচ্চা আছে, 1 লক্ষ টাকা মাসিক রোজগার, বর্তমানে উনি 5,000 টাকা বিনিয়োগ করেছেন দুটো এলআইসি জীবন লাভ পলিসিতে। ইনভেস্টমেন্ট হচ্ছে 12,000, বিআইএস টা বুঝতে পারছি না কি জিনিস, কি লিখেছেন এটা, 12,500 টাকা পার মান্থ, এনপিএস এ 2,000 টাকা পার মান্থ ইন টিয়ার 1, আর পিপিএফ এ 2,000 টাকা পার মান্থ উনি বিনিয়োগ করে থাকেন। অর্থাৎ 12,500, 4,000 উনি, তোমরা প্রশ্নটা দেখতে পারো, সবই তোমাদের স্ক্রিনে আছে। How much do I need to invest and where to build investment corpus?
বাচ্চার হায়ার এডুকেশন, মেডিকেল ইন্স্যুরেন্স আছে 10 লাখের, টার্ম ইন্স্যুরেন্স আছে 70 লাখের। আমি আবার বলি, লক্ষ টাকা রোজগার করেন, ইনভেস্ট করেন এলআইসিতে 5,000 টাকা মাসে, 12,500 টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, অর্থাৎ 17,500 টাকা, আরো 2,000 টাকা এনপিএসে ইনভেস্ট করেন, সেইটা গেল ওখান থেকে 19,500 চলে গেল, আরো 2,000 21,500 চলে গেল পিপিএফ এ। এবার 3 কোটি টাকা তার একটা রিটায়ারমেন্ট কর্পাসের জন্য 3 কোটি টাকা প্রয়োজন বলছেন। জিজ্ঞেস করছেন যে তার 3 কোটি টাকা হবে কিনা। তার এখন বয়স 36 বছর, আর মেডিকেল ইন্স্যুরেন্স আছে 10 লাখের মতো, 70 লাখ টাকা ফ্রম ম্যাক্স লাইফ টার্ম ইন্স্যুরেন্স। 3 কোটি টাকার কর্পাস গড়তে চান। এক্সেলেন্ট পোর্টফোলিও, খুব ভালো পোর্টফোলিও। আর যেরকম ভাবে উনি জিনিসটাকে গুছিয়েছেন, দিস ইজ এক্স্যাক্টলি এন এক্সাম্পল যে নিজেকে একবার হয়তো 1 ঘন্টার জন্য, অবভিয়াসলি উনি 1 ঘন্টার জন্য নিজের সঙ্গে বসেননি, একাধিক ঘন্টা বসেছেন। বাট আমি ওনাকে বলবো যে যদি ওনার প্ল্যানিংটা ঠিক করতে হয় তাহলে হয়তো ওনার হয়তো না, আমি ডেফিনেট অ্যাডভাইস যেটা ওনাকে দেবো যে দেখুন, আপনার বয়স আর আপনার যেটা মাইনে দুটোই কিন্তু আপনার হাতে, আপনার ফেভারে। আপনি যেটা ইউজ করছেন না সেটা হচ্ছে গিয়ে দুটো জিনিস, একটা টাইম উইচ ইজ ইয়োর বিগেস্ট ফ্রেন্ড, সময়ের মতো বড় বন্ধু আপনার নিবেশের ক্ষেত্রে হতে পারে না। আর আরেকটা হচ্ছে গিয়ে যেটা নীলাঞ্জন এই প্রোগ্রামে আজকের দিনে একাধিকবার বলেছে যে কতগুলো অপরচুনিটি সাইকেল আপনি পাবেন আপনার ধারণা নেই। তো এই দুটো যদি আপনার টাইম টেস্টেড প্রোভেন যদি আপনার কাছে ফ্যাসেটে থাকে, তাহলে আমি আপনাকে বলবো যে প্রত্যেক 10,000 টাকা পার মান্থ ইনভেস্টেড ইন দ্য মার্কেট ফর 15 ইয়ার্স অ্যাক্রস এভরি সাইকেল হ্যাজ জেনারেটেড আ ক্রোর। মানে 10,000 টাকা মাসে যদি আপনি 15 বছর যদি একবারে এসআইপি করতে থাকেন, তাহলে আপনার 1 কোটি টাকা প্রত্যেকটা সময় কিন্তু জেনারেট করে, ইরেসপেক্টিভ আপনি কখন চালু করেন। সো এইটা যদি আমি একটু ডিসকাউন্ট দিয়েও ধরি যে এটার থেকে আমি 10% 15% ডিসকাউন্ট করে বলছি, তাহলেও আপনার 18 বছর মতো হয়। 18 বছরে বেশি আপনার কিন্তু এখন ইনকাম আর্নিং এজ আছে। সো 10,000 ইন্টু 3, 30,000 যদি আপনি নিবেশ করেন, তাহলে আপনার কাছে এই 3 কোটি টাকাটা কিন্তু খুব বেশি মুশকিল নয়। তাছাড়া আপনার কাছে যে ইন্স্যুরেন্স কভারেজ আছে উইচ ইজ ভেরি গুড, আপনার কাছে যেটা এলআইসি আছে উইচ ইজ ভেরি গুড। এলআইসি তে আপনি কিসে রেখেছেন? আপনি যদি 5,000 টাকা এন্ডাওমেন্টে রেখে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে এন্ডাওমেন্ট থেকে বা মানি ব্যাগ থেকে আপনি টাকাটা তুলে ইয়েতে রেখে দিন, যেটা শৈবাল একাধিকবার বলে এসছে, টার্ম ইন্স্যুরেন্সে রেখে দিন। বাট আদারওয়াইজ আপনার কাছে স্ট্রাকচার যেটা আছে নিবেশের জন্য, যে জায়গায় আপনি নিবেশ করেছেন, অল অফ দিস আর এক্সেলেন্ট। আমরা আরো বেশি প্রশ্নের উত্তর দিতে চাইবো, কিন্তু সময় কমে আসছে। আবির পালের প্রশ্ন, 30 বছর বয়স, ডাইরেক্ট স্টকে তার 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে, 9 লক্ষ টাকা এমআইএস এ আছে, তার ইন্টারেস্ট রিইনভেস্ট করা হচ্ছে মিউচুয়াল ফান্ডে, 1.5 লক্ষ টাকা পিপিএফ এ আছে, 50,000 এনপিএস এ পার ইয়ার দেয়। প্রশ্নটা কি সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। আবির পাল কি চাইছেন আপনি যদি জানাতেন তাহলে ভালো হতো, কিন্তু আপনি খালি আপনার সঞ্চয়ের বিস্তারটা বলেছেন, কিন্তু সেই বিস্তারটা কোন লক্ষ্যের দিকে আপনি নিয়ে যাচ্ছেন সেই প্রশ্নটা আপনি রাখেননি। ফলে আমার মনে হয় যে এ প্রশ্নের উত্তর দেওয়াটা ডিফিকাল্ট। উনি কি চান তা যদি না জানি, তো কেবলমাত্র বিনিয়োগের ঝুলিটা দেখলে কোনো উত্তর দেওয়া বোধহয় সম্ভব হবে না। তাই আবির বাবু, পরবর্তীতে আপনার সঙ্গে দেখা হবে। আমরা তো আবার আসবো, কবে জানি না, কিন্তু নতুন ভাবে সেজেগুজে আমরা আগামী আর্থিক বছরে নিশ্চয়ই আসবো। সেই নিয়ে আলোচনা চলছে, তখন না হয় এটা আমরা আরেকবার দেখে নেব। অরিজিৎ সরকার প্রশ্ন করছেন যে স্টক মার্কেটে, বাচ্চা ছেলে, 29 বছর বয়স, স্টক মার্কেটে তিনি ইনভেস্ট করেন। উনি জানতে চাইছেন বেস্ট ফুল সার্ভিস ব্রোকার আর ডিসকাউন্ট ব্রোকার। এই উত্তরটা আমরা এখানে দেবো না অরিজিৎ বাবু, এই উত্তরটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় এই ফোরামে।
অমিতাভ দাসের প্রশ্ন হচ্ছে যে মিউচুয়াল ফান্ড না ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন শেয়ার কোনটা ভালো, তার 36 বছর বয়স, যদিও উনি বলেছেন যে উনি শেয়ার নিয়ে কিছু জানেন না। ওনার কি ডিরেক্ট স্টকে দেওয়ার মতো পর্যাপ্ত সময় আছে বা পর্যাপ্ত ধৈর্য আছে? যদি থাকে তাহলে করতে পারেন, যদি না থাকে এবং তর্কের খাতিরে ধরে রাখছি যে উনি বা ওনার মতো অনেকেরই নেই সেই সময়টুকু, তাহলে করবেন না। কোনো ভালো ফান্ড ম্যানেজারের কাছে যান, সম্ভব হলে একাধিক ফান্ড চুজ করুন, একাধিক স্টাইলের ফান্ড চুজ করুন, সেইভাবে ইনভেস্ট করুন। আপনার তো উদ্দেশ্য ভালো কর্পাস তৈরি করা, যাতে রিটায়ারমেন্ট তথা অন্যান্য গোলস এর দিকে আপনি দ্রুত যেতে পারেন। কাজেই ফান্ডের মাধ্যমে যাবেন, তাহলেই সুবিধা হবে। আমাদের সময় কমে আসছে, মাত্র 4 মিনিট পড়ে আছে আমাদের কাছে। রক্তিম লস্করের প্রশ্ন হচ্ছে যে 3টে তার এন্ডাওমেন্ট এলআইসি প্ল্যান আছে, 44,000 টাকা বছরে। টার্ম ইন্স্যুরেন্স যদি তিনি করেন তাহলে কি তার বর্তমান এন্ডাওমেন্ট প্ল্যানগুলো বন্ধ করে টার্ম ইন্স্যুরেন্স শুরু করবেন? কতদিন তিনি এন্ডাওমেন্টে টাকা রেখেছেন সেটা কিন্তু বলেন। আমি বলে দিই এর উত্তর, টার্ম ইন্স্যুরেন্স করাটাই উচিত ওনার, এবং এন্ডাওমেন্ট গুলো যদি 4 বছরের প্রিমিয়াম পেড হয়ে যায় তাহলে হয়তো ওটাকে পেড আপও করা যায়। পেড আপ অর্থাৎ আপনি আর প্রিমিয়াম দিলেন না, যতটা প্রিমিয়াম দিয়েছেন তার সঙ্গে যে বোনাসটা অ্যাকুমুলেট হয়েছে সেটা অন ম্যাচুরিটি পেয়ে যাবেন। মাঝখানে তোলার অপশনও রয়েছে, যেটাকে বলা হয় আমরা সারেন্ডার করা, কিন্তু সারেন্ডার করতে গেলে দেখবেন অনেক টাকা কেটে নেওয়া হয়েছে। যদি তাতে আপনার স্বচ্ছন্দ মনে হয় তাহলে আপনি টাকা তুলেও নিতে পারেন, কিন্তু যদি তাতে মনে হয় যে অনেক টাকা কেটে যাচ্ছে তাহলে পেড আপ করে নেওয়াটাই সমীচীন হবে। এবং আপনি তার প্যারালালি একটা টার্ম প্ল্যান করে নিতে পারলে আর কিন্তু আপনার ইন্স্যুরেন্সের দরকার পড়বে না। অরিজিৎ বাবু, আপনার প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, কিন্তু আমাদের হাতে সময় শেষ হয়ে আসছে, আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে, ফলে আপনার এই প্রশ্নের উত্তরটাই আমরা ঢুকতে পারবো না। আমরা এই অনুষ্ঠান গুছিয়ে নেওয়ার আগে একটা রাউন্ড আপ করে নিই। সেটা হচ্ছে যে এই অনুষ্ঠান যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা শুরু করেছিলাম যে সঞ্চয় কিভাবে করা উচিত, সেই প্রশ্ন থেকে আমরা সঞ্চয়ের বিভিন্ন জিনিস আলাদা আলাদা করে খুঁজে দেখি। খুব ভালো লাগছে আপনাদের সবার কাছ থেকে এই পরিমাণ সাড়া পেয়ে। আমি খালি আজকে আমাদের এই সিরিজের শেষ অনুষ্ঠান, তাই শেষ অনুষ্ঠান বলেই আমি আমার অনুষ্ঠানের এই 3 প্যানেলিস্টের কাছ থেকে জানতে চাইবো ছোট ছোট করে, জাস্ট 1 মিনিট করে 3 জনের জন্য সময় নিয়ে, যে কিভাবে এগোনো উচিত সঞ্চয়ের ঝুলি সাজাতে। চটচট করে আমি বলে নিয়ে একটা ওয়ান লাইনে বলবো, স্বার্থপর হন, নিজেরটা বুঝে নিন, আপনার গোল আপনারই, আপনি ছোট ছোট পা ফেলে ওই গোলের দিকে এগিয়ে চলুন। নীলাঞ্জন? হ্যাঁ, দেখুন, পারফেক্ট পোর্টফোলিও বলে কিছু হয় না। এটা একান্তভাবে একটা সাময়িক কনসেপ্ট। আপনার লাইফস্টাইল যেভাবে বদলাবে আপনি পোর্টফোলিও সেভাবে বদলান। আপনার দায় দায়িত্ব বাড়ানোর বা কমানোর সঙ্গে সঙ্গে পোর্টফোলিও স্টাইলও চেঞ্জ করুন। পারফেকশন বলে কিছু নেই। প্রসেনজিৎ? আপনার হাতে যে সময়, যেই কাছে যেরকম অস্ত্রগুলো আছে ওগুলো ইউজ করুন। দুটো অস্ত্র হচ্ছে গিয়ে অপরচুনিটি আর ইকোনমিক সাইকেল, যেটা আমি একই মনে করি, আর অন্যটা হচ্ছে গিয়ে টাইম। এটা ইউজ করুন আর নিজেকে জানুন, আর নিজেকে জেনে কোথায় পৌঁছতে হবে সেটা বুঝুন। তারপর আপনার কিন্তু এই লগ্নি আর বিনিয়োগ আর এইসব প্রশ্নগুলো আসে, এইগুলো কিন্তু খুব বেশি ডিফিকাল্ট নয়। আমরা যেরকম ভাবে বলছি জিনিসটাকে যদি একটু ছোট ছোট ভাবে যদি দেখেন, কম্পার্টমেন্টালাইজ করে, তাহলে কিন্তু এই যাত্রাটা খুব আনন্দদায়ক হবে। শ্রোতাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। আমার শুভেচ্ছা এবং ভাতৃসম এই তিনজনকেই জানাই আমার দিক থেকে অনেক অনেক ধন্যবাদ। তাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে 1 ঘন্টা করে সময় বার করে আমাদের সঙ্গে থাকার জন্য। আনন্দবাজার ডিজিটালের পক্ষ থেকে শ্রোতাদের জানাই অনেক ধন্যবাদ। ভালো থাকুন, দোল আসছে, কোভিড বাড়ছে, সাবধানে থাকুন, সঞ্চয় করুন একই সাবধানে। সঞ্চয় আর প্রেমের জায়গাটা একই, এই তিনজনেই যেভাবে বলল
নিজেকে জেনে তারপরে লক্ষ্যভেদ করবেন। অনেক ধন্যবাদ, দেখা হবে। দোল এনজয় করুন, আবার আসবো আমরা নতুন রূপে, নতুন ভাবে। অপেক্ষায় থাকুন।